আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি ঢাকার প্রাণকেন্দ্র বাড্ডায় অবস্থিত একটি স্বনামধন্য প্রতিষ্ঠান বাড্ডা হাই স্কুল। বাড্ডা হাই স্কুলের চারপাশ বদলে গেলেও বদলায়নি এই স্কুলের ঐতিহ্য, গৌরব আর শিক্ষার দায়বদ্ধতা। আমরা এখন এমন একজন টিচারের সাথে কথা বলবো যিনি এই প্রতিষ্ঠান বা এই শিক্ষা প্রতিষ্ঠান শুরু থেকে, যেদিন থেকে এই শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয়েছে সেই দিন থেকে এই স্যার এখানে আছেন এবং সে এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আমরা এখন কথা বলবো সেই স্যারের সাথে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, অ্যাকচুয়ালি বেসরকারি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যখনই প্রতিষ্ঠা পায় তখন এলাকার গণ্যমান্য স্থানীয় যারা ব্যক্তিত্ব থাকেন সেই ব্যক্তিদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সব জায়গাতেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো নতুনভাবে গড়ে ওঠে। এখানকার বিষয়টাও ঠিক একই রকম ছিল। আমরা যে মাঠটার মধ্যে এখন দাঁড়িয়ে আছি বিদ্যালয়ের চত্বরে, এখানে একটা সময় দেখা যেত যে সবজির চাষ হতো এবং যেহেতু এলাকাটা খুবই আপনার এই এলাকাটা খুব একটা ভালো ছিল না মানে যাতায়াত ব্যবস্থা হোক, পরিবেশের ব্যাপারটা মানে হোক, 1995 প্রেক্ষাপটে বলতেছেন, তাই তো? জি। আচ্ছা, জি। তো সেই সময় এই এলাকার মধ্যে বিভিন্ন ধরনের অপরাধ চলতো, তারপর বিভিন্ন ধরনের ছিনতাই, এই ধরনের কার্যকলাপ চলতো। এছাড়া এই এলাকার যে আমাদের পিছিয়ে পড়া যে জনগণ ছিল তাদের মধ্যে শিক্ষার তেমন কোনো আলোই ছিল না। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন অত্র এলাকার সম্মানিত সাবেক কমিশনার ডক্টর এম.এ. কাইয়ুম, যিনি আমাদের এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। 1995 সালে এই বিদ্যালয়টি প্রথমে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা 1996 সাল থেকে বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু করতে পেরেছি। তো সে সময় থেকে দেখা গেছে যে এলাকার পিছিয়ে পড়া অনগ্রসর বিভিন্ন জাতিগোষ্ঠীর যে সমস্ত ছোটো বাচ্চারা রয়েছে, যারা হয়তো এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা না হলে তারা আর কোনো দিনই পড়ালেখার আলো তাদের মধ্যে আসতো না, তারা আলোকিত হতে পারতো না। ফলে দেখা গেছে যে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের, বিশেষ করে অত্র এলাকার যে সাবেক কমিশনার ডক্টর এম.এ. কাইয়ুম সাহেব, তার আন্তরিক প্রচেষ্টার কারণে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা পায় 1995 সালে। এবং তখন প্রথমে এই এলাকার যে জনগণ তাদের কাছ থেকে ডোনেশন নিয়ে, তিনি নিজে ডোনেশন দিয়ে এবং এলাকার বা বাইরের বিভিন্ন জায়গা থেকে যারা এই প্রতিষ্ঠিত লোকজন আছেন তাদের মাধ্যমে ডোনেশন ফান্ড সংগ্রহ করে এই বিদ্যালয়টি প্রথমে প্রতিষ্ঠা করেন। তখন প্রথমে কিন্তু এর যে স্ট্রাকচার সেটা এরকম ছিল না। তখন টিন শেড ঘর ছিল এবং খোলা মাঠ ছিল। এর মধ্যে আশেপাশেও আমাদের তেমন একটা ঘরবাড়ি ছিল না। এই এলাকাটা ছিল রাজুকের অধিভুক্ত, ফলে এলাকার মধ্যে পাকা কোনো দালান বা কাঠামোই গড়ে ওঠে নাই। তো প্রথমেই এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ার পরে এলাকার যে সমস্ত অবহেলিত জনগণ আছে তারা সর্বপ্রথম সুবিধা ভোগ করেন। এবং তখন অত্র বিদ্যালয়ে দেখা গেছে যে বেশ কিছু, প্রায় সবাই আমরা নতুন শিক্ষক ছিলাম। মাত্র বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়ে আমরা এখানে প্রথমে যোগদান করি। তো ফলে এখানে আমাদের যে এই প্রতিষ্ঠা লগ্নকালে শিক্ষা বা পড়ালেখার যে মান সেটা ছিল ঈর্ষণীয় এবং আশেপাশের যে স্বনামধন্য যে সমস্ত বিদ্যালয় ছিল সেই বিদ্যালয়গুলির চেয়েও আমাদের ফলাফল যথেষ্ট ভালো ছিল, যদিও আমরা অনগ্রসর শিক্ষার্থীদের নিয়ে এখানে কাজ করেছি। তারপর দীর্ঘ সময় পার হয়ে গেছে, এর মধ্যে আমাদের অবকাঠামোগত পরিবর্তন হয়েছে, শিক্ষার মান পরিবর্তন হয়েছে, যে সমস্ত শিক্ষার্থীরা ছিল তাদের কোয়ালিটিও চেঞ্জ হয়েছে। আমাদের এখান থেকে যারা অনগ্রসর জাতির যে সমস্ত শিক্ষার্থী ছিল তারা দেখা গেছে যে প্রায় হয়তো তেমন একটা সুযোগ সুবিধা ভোগ করে নাই, কিন্তু আসলে গড গিফটেড কিছু সবার মধ্যেই কিছু থাকে, তার সেই জিনিসগুলো কাজে লাগিয়ে এবং আমাদের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার কারণে দেখা গেছে এখান থেকে পাশ করে যাওয়া ছাত্রছাত্রীরা অনেকেই বেশ ভালো ভালো পজিশনে রয়েছে। এমনকি তারা বিশ্ববিদ্যালয়, তারপর এই ডুয়েট এবং বিভিন্ন জায়গায়, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, এই সমস্ত জায়গায় ভালো ভালো জায়গায় তারা প্রতিষ্ঠিত হয়েছে এবং পরবর্তীতে সেখানে তারা শিক্ষকতাও করছে। কাজেই আমরা বলবো যে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের
প্রয়োজন রয়েছে, তবে ভালো গুণসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে। যদি শিক্ষার্থীরা মনোযোগ সহকারে পড়ালেখা করে, শিক্ষার্থীদের সঙ্গে যদি টিচাররা সেইভাবে সঠিকভাবে যোগাযোগ মেনটেন করতে পারে, তাহলে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই ভালো ভালো শিক্ষার্থী তৈরি হতে পারে, যারা আমাদের দেশ গঠনে পরবর্তীতে বিশেষ ভূমিকা রাখতে পারবে। এবং আমরা বলবো যে যেহেতু শিক্ষার্থীরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, আমরা সবাই চাই শিক্ষক হিসাবে যে শিক্ষার্থীরা যেন ভবিষ্যতের কাণ্ডারি হিসাবে তারা যেন নিজেদেরকে যোগ্য হিসাবে গড়ে তুলতে পারে, আমাদের দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। বাড্ডা হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল 1995 সালে। সেই থেকে আজ অবধি এখান থেকে হাজারো হাজারো শিক্ষার্থী শিক্ষার আলো নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় গৌরবের সাথে অবস্থান করতেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি এক ঝাঁক স্টুডেন্ট নিয়ে, যারা এবছরই নতুন ভর্তি হয়েছে অন্য স্কুল থেকে। তো আমরা শুনবো ওদের কাছে যে ওরা এই স্কুলে কেন এসেছে আর অন্য স্কুল থেকে কেন চলে এসেছে। তোমার নাম? মাহিবা শেখ। আচ্ছা, এই স্কুলে এই বছরই ভর্তি হয়েছে? জি। আচ্ছা, কেন হয়েছে? স্কুলটা ভালো লাগে, অনেক মাঠ আছে, খেলার জন্য খেলাধুলা করা যাবে। আচ্ছা, আগের স্কুলের থেকে কি এটা ভালো মনে হয়েছে? হ্যাঁ। আচ্ছা, কোন ক্লাসে ভর্তি হয়েছে? ক্লাস 6-এ। ওকে, আর তুমি বাবু? সামিয়া ইয়াসমিন আনিশা। আমার এই মাঠটা ভালো লেগেছে, সবাই খেলার জায়গা আছে। আচ্ছা, আগে কোন স্কুলে ছিলে? আগে উত্তর পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল। আচ্ছা, ওইটার থেকে এই স্কুলটা অনেক ভালো লেগেছে? জি। আচ্ছা, তোমার? আমি মাসফির রহমান নিষ্পা। আমার এই স্কুলটা অনেক বড়, খেলাধুলার জায়গা আছে, তাই স্কুলটা আমার ভালো লেগেছে। আচ্ছা, এখন তোমার? আমি আশরাফুল ইসলাম সাকিব। আমি খেলার জন্য মাঠ আছে, স্কুলটা অনেক সুন্দর, পরিবেশ ভালো। এখানে গার্ডিয়ানদেরও দেখতে পাচ্ছি। আমি একটা আপুকে জাস্ট একটু কোশ্চেন করব। আপু, এই স্কুল সম্পর্কে আগে কি জানতেন আপনি? জি, আমি আগে শুনেছি কিন্তু দেখি নাই কখনো। এবার আমার দেখার সৌভাগ্য হয়েছে, এসে আমার ভালোই লাগছে। আর বেশি ভালো লাগছে যে বাচ্চারা তো ঢাকা শহর মানে কিন্ডারগার্টেন মানে আবদ্ধ পরিবেশ, জি। ওদেরকে একটু মুক্ত পরিবেশ দেওয়ার জন্য অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, কিন্তু এখানে এসে ওদের মন মতো একটা পরিবেশ পাইছি। আর টিচারদের সাথে কথা বলে খুবই ভালো লাগছে, ওনাদের আচার ব্যবহার অনেক আন্তরিক। আচ্ছা, এইখানে এই যে দুইটা বললেন যে এনভায়রনমেন্ট অ্যান্ড টিচার, এছাড়া এর বাহিরেও কি অন্য কোনো কিছু ভালো লেগেছে আপনার? হ্যাঁ, আদার্স এমপিভুক্ত প্রতিষ্ঠান, এখানে মনে করি যে ব্যবসায়িক কোনো কিছুই হবে না আশা করি। আর যেটা বারবার আমি ভুক্তভোগী, স্বজনপ্রীতি, এই জিনিসটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে অনেক বেশি হয়। তো আমি আশা করব যে এই প্রতিষ্ঠানে হয়তো বা আমার বাচ্চা না, কারোর সাথে যেন এই ধরনের কিছু না হয়, সেই সুবাদে এখানে আসা। ধন্যবাদ আপু, খুবই মূল্যবান বক্তব্য দিয়েছেন এবং কথা রেখেছেন। এই আপুর কথা জের ধরেই বলবো যাতে স্বজনপ্রীতি না হয়। এবং আর এখানে যে পরিবেশ, আসলেই আমিও বলবো এখানের পরিবেশটা অনেক সুন্দর। মাঠ আছে, পাশে মসজিদ আছে, আর সর্বোপরি এর চারপাশেই রাস্তা আছে। এখানে যাতায়াত ব্যবস্থাও খুব ভালো। আপনার বাচ্চাকেও এই স্কুলে ভর্তি করান, তারাও ভালো একটা পরিবেশ পাবে। আমরা এখন কথা বলবো এই বাড্ডা হাই স্কুলেরই একজন কৃতি সন্তান, এখানেই পড়াশোনা করে তার কেরিয়ার গড়েছে, সেরকম একজন ভাইয়ের সাথে। আমি নাজমুল হক তুহিন। আচ্ছা তুহিন ভাই, এই স্কুলে যে পড়াশোনা করেছেন, তো এই স্কুলের যদি আপনি একটা বিশেষত্ব বলতেন বা এই স্কুলটা ব্যক্তিগতভাবে আপনার কেমন লাগে, আপনার যদি পার্সোনাল মতামতটা বলতেন। আসলে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয় 1995 সালে। ডক্টর এম এ কাইয়ুম ভাই, উনি এই স্কুলের প্রতিষ্ঠাতা, এবং ওনার সাথে সাথে এই এলাকার লোকজন সম্পৃক্ত ছিল। আমরা এই এলাকার স্থানীয় হওয়ার সুবাদে আমার বাবা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, তিনি এই স্কুল প্রতিষ্ঠাতার সাথে জড়িত ছিলেন। এবং পরবর্তীতে আমি পড়াশোনাকালে উনি ম্যানেজিং কমিটি নির্বাচন করেন। তখন একটা সমস্যার কারণে ওই ফলাফলটা প্রকাশ হয় না এবং উনি দায়িত্ব পালন করতে পারেন না। কিন্তু উনি ওনার এলাকাবাসী হিসেবে, এলাকার স্কুল হিসেবে উনি ওনার যতটুকু করার ছিল, উনি সবসময় এই স্কুলকে ওইভাবে সাপোর্ট দিয়ে গেছে, সবসময় গার্জিয়ানদের খেয়াল রেখেছে। এবং এই এলাকা এখন যতটা সমৃদ্ধশালী আপনি দেখেন,
একটা সময় কিন্তু এত সমৃদ্ধশালী ছিল না, এত উঁচু উঁচু বিল্ডিং ছিল না, টিন সেট বাসা ছিল। হ্যাঁ, এইখানে অর্থনৈতিক একটা জোন ছিল তখন গার্মেন্টস। তখন অনেক গার্মেন্টস কর্মীর সন্তানরা, অনেক মানে আর্থিক সমৃদ্ধশালী সন্তানরা এখানে পড়াশোনা করতো, আমিও পড়াশোনা করতাম। এই স্কুলটা মূলত ছিল আপনার একদম গুদারাঘাট পর্যন্ত। পরবর্তীতে যখন লিংক রোডটা হয়, লিংক রোডটা হওয়ার পরে ওইখান থেকে কিছু অংশ আমাদেরকে ছেড়ে একটু শর্ট করতে হয়, রাজুকে আমাদেরকে একটু চাপায় দেয়। তো এই স্কুলটা সর্বপ্রথম ছিল টিনের। সেই অনুভূতি বলে আসলে বোঝানো যাবে না। আমি শিশু শ্রেণীতে ভর্তি হই, আমার প্রাথমিক যেই হাতেখড়ি এই স্কুলের টিচারদের মাধ্যমে, এবং ওনারা আমাকে ছোটোবেলায় যা শিখাইছে একজন নৈতিক মানুষ হইতে বা একজন ভালো মানুষ হইতে, শুধু সুশিক্ষা না, স্বশিক্ষা, সুশিক্ষা সব কিছুই আমি এই স্কুল থেকে পেয়েছি। দেখেন, আজকে আমি একটা কোম্পানির ডিজিএম হিসেবে আছি, সেটা কিন্তু আমার একার কৃতিত্ব না। আমি যখন এই স্কুলে পড়েছি, এই স্কুলের যেই কালচার সেইগুলো আমি নিয়েছি, এবং এই স্কুল থেকে আমাকে যেগুলো শেখানো হয়েছে ব্যক্তিত্বশালী হইতে, আমার নিজের চরিত্র গঠন করতে, তার পিছনেও আমি আজকে যেই সফলতা আছি তার পিছনে এই স্কুলের অনেক ভূমিকা আছে। আচ্ছা, আপনারা যে এই স্কুলে পড়াশোনা করেছেন, এই স্কুলে বড় হয়েছেন, তো অবশ্যই এই স্কুলের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো সেই অনেক স্মৃতির মধ্য থেকে যে স্মৃতিটাকে আপনি সবসময় মনে করেন বা আপনার মনে পড়ে যায়, এরকম একটা স্মৃতি যদি আপনি শেয়ার করতেন, বা যারা এখন পড়াশোনা করতেছে বা যারা পড়বে, হ্যাঁ, যাতে করে আপনার এই স্মৃতি মনে করে ওরাও ইন্সপায়ার হয় আর কি। আসলে এইরকম স্মৃতি আমাদের অনেক আছে। যেমন এইখানে আগে যখন মাঠটা বড় ছিল তখন আপনার একটা মেলা হতো, প্রতি বছরই শীতের সময় একটা মেলা হতো। এই মেলাটা সারা বাড্ডাবাসীকে একত্রিত করতে পারতো, এবং তখন খোলা স্পেস ওই রকম ছিল না, যার কারণে এই আমাদের মাঠটা ইউজ হইতো। তো সেইখানে আমরা অনেক দুষ্টামি করতাম, অনেক রকমের খাবার খাইতাম, এইগুলা একটা স্মৃতি। তারপরে এইখানে যারা টিচার ছিল, এখন আপনি জানেন যে হয়তোবা স্টুডেন্টের গায়ে হাত দেওয়া যায় না, আমরা কিন্তু অহরহ মার খেয়েছি। এই স্মৃতিগুলো আসলে আমার কাছে খুব মধুর লাগে। পড়াশোনা পারতাম না, স্যারের ভয়ে ভয়ে থাকতাম, আজকে পড়াশোনা কইরা যাই না, আজকে স্যার মারবে। এই ভয়টা আমার মনে হয় এখনকার বাচ্চাদের মধ্যে নাই, কিন্তু এই ভয়টা আসলে থাকা উচিত। আসলে আপনি ভয় পাচ্ছেন ওই রকম না, এখানে একটা শ্রদ্ধাবোধ ছিল, এখানে একটা ভালোবাসা ছিল। হ্যাঁ, আপনার মধ্যে দেখেন, আমি পড়াশোনা করে যাই না, এটা কিন্তু আমার জন্য একটা অপরাধ। এখন আমার কি করতে হবে? আমার একটু লাজুক থাকতে হবে, আমাকে একটু বিনয়ী হইতে হবে যে আমি পড়াশোনা করি নাই। আমার মধ্যে এই মানে যে বোর্ডটা যে আমি যেই কাজটা করছি সেটা খারাপ, এই বোর্ডটা যেন আমাদের মধ্যে আসে, এইটা আমি মনে করি যে এখনকার স্টুডেন্টের মধ্যে আসা উচিত। কারণ এখনকার গুণগত মান আর আমাদের সময়কার গুণগত মানটা আমি মনে করি আমরা তখন খুব ভালো ছিলাম। আমরা বেতের মার খেয়েছি, জালিবেত আমাদের পিছনে অহরহ, আমাদের হাতে ইউজ করা হয়েছে, আমাদের পিঠে ইউজ করা হয়েছে, আমাদের পাছায় ইউজ করা হয়েছে। এইটার অনুভূতি আসলে বইলা বোঝানো যাবে না। কিন্তু এখন লাস্ট হয়তো 5-10 বছরে এইগুলা বেতের ইউজ হয়েছে কিনা আমি জানি না। আমি মনে করি এইগুলার ইউজ আসলে করা উচিত। এইগুলার মানে যে মাঝে মধ্যে মনে হইলে, যেমন মাসুদ স্যার ছিল, উনি একটা ব্যাত নিত, অনেক চিকন লম্বা ছিল, এই ব্যাতের মার যেন না খাইতে হয় সেজন্য আমরা পড়াশোনা করে আসতাম। তারপরে আমাদের অন্য যে টিচাররা ছিল, ওনারা অনেকে ডাস্টার দিয়ে আমাদের হাতে মারতো। মানে এইগুলো আসলে আমাদের কাছে, এখন আমার কাছে একটা আশীর্বাদ লাগে যে আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্তগুলো ওইগুলা আমার মনে হয় যে ওই সিচুয়েশনগুলো যদি না থাকতো, ওই সিচুয়েশনগুলো না থাকলে হয়তো বা আমি চিন্তা করতাম না যে আমি রেগুলার পড়াশোনা করব, রেগুলার স্কুলে আসব। হ্যাঁ, এই যে পড়ার পরিবেশটা আসলে ওনারা তৈরি করে রাখছিল, এটা আমার কাছে আসলে অন্যরকম লাগে। আসলে এই স্মৃতিগুলা ভোলার মতো না। আর এইখানে যেটা হয়েছে, আরেকটা হচ্ছে যে আমাদের দেখেন স্কুলের পজিশনটা এমন একটা পজিশন, আমাদের সময় ছিল পিছনেই লেক। তো এখন যেটা হয়েছে যে একটা রোড গেছে, সেটা হচ্ছে এলাকার উন্নয়নের জন্যই। তো এলাকার উন্নয়ন তো হবেই। দেখেন আপনি এই স্কুলটা কত সুন্দর, এখানে আপনার পড়ার পরিবেশটা আমি মনে করি অনেক ভালো। আপনার এখানে গাছ আছে, তারপরে হচ্ছে আপনার অ্যাক্টিভিটিস করার জন্য, আপনি খেলাধুলা করার জন্য। আমরা ছোট থেকে বড় আজকে এইখানেই হয়েছি, এই মাঠেই খেলাধুলা করছি। আমরা ক্রিকেট খেলছি, আমরা ব্যাডমিন্টন খেলছি, আমরা ফুটবল খেলছি, আমরা ভলিবল খেলছি।
আসলে এই আমাদের স্কুলে বেড়ে এই ওঠাটাই স্কুলের এখানে। আর একটা বিশেষত্ব আছে, স্কুলের গা ঘেঁষেই একটা স্কুলের মসজিদ আছে, মসজিদ আছে। টাইম টু টাইম নামাজও হ্যাঁ, পড়তে পারবে আমরা যারা নামাজ যেটা পড়তে করছিলাম আমাদের তখন হুজুর স্যার ছিল, আমি হেড স্যারের সাথে কথা বইলা তখন আমরা নামাজের জন্য জোহরের নামাজটা আমরা এখানে আদায় করতাম, আসরের নামাজটা আদায় করতে পারতাম। আমাদের তখন 12টা থেকে 5টা স্কুল ছিল, যার কারণে আমরা যখন আমাদের টিফিন টাইম আসতো তখন আমরা হচ্ছে জোহরের নামাজটা পড়তাম, এবং আমাদের যখন ছুটি হইতো তারপরে আমরা আসরের নামাজটা পড়ে বাসায় যেতে পারতাম। এটা আসলে একটা অন্যরকম। আর এখন এইখানে যারা স্টুডেন্ট আছে তারা চাইলেও এখানে নামাজ পড়তে পারে, অথবা আমাদের স্কুলের মধ্যেই ওইভাবে ব্যবস্থা আছে। যাই হোক, আমরা শুনছিলাম যে এই স্কুলের প্রাক্তন স্টুডেন্ট তুহিন ভাইয়ের কাছ থেকে তার স্মরণীয় যে মুহূর্তগুলো। আর এই স্কুলে অবশ্যই এখনও যারা আছেন পড়াশোনা করবেন বা প্রাক্তন যারা ছিলেন, এই স্কুল থেকেই তার ভবিষ্যৎ, তার সাফল্য গড়ে তুলবেন, এবং ভবিষ্যতেও যারা এই স্কুলে পড়াশোনা করবেন তাদেরও ভবিষ্যৎ বা তাদেরও যে উজ্জ্বল যে কেরিয়ার, এটা গড়ে উঠুক এই স্কুলের মাধ্যমে, সেই প্রত্যাশায় আমরা। এখান থেকে শিক্ষা গ্রহণ করে কেউ কেউ শিক্ষক, কেউ কেউ ডাক্তার, কেউ কেউ সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা। আসসালামু আলাইকুম। আমরা এখন শুনবো এই বাড্ডা হাই স্কুলের একজন শিক্ষকের কিছু মতামত বা কিছু কথা। একটা স্টুডেন্টকে শিক্ষা অর্জন করার জন্য তার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা ভালো এনভায়রনমেন্ট। আমি বলবো বাড্ডার যে কটা স্কুল আছে এর মধ্যে আমাদের স্কুলের বর্তমান পরিবেশটা অত্যন্ত চমৎকার। সুবিশাল খেলার মাঠ রয়েছে, চতুর্দিকে বাউন্ডারি আছে, এবং একটা 6তলা, একটা 5তলা, একটা 3তলা, 3টা ভবন রয়েছে, এবং সম্পূর্ণ পরিবেশটা সিকিউরেট বাচ্চাদের করার। আজকাল ছেলেমেয়েরা ম্যাক্সিমামই মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে খেলাধুলার মাঠের অভাবে। আমাদের স্কুলে ছেলেপেলেরা ছুটির পরে এবং ছুটির আগে মাঠে খেলাধুলা করার সুযোগ পাচ্ছে। এটা ছাত্রদের মেধা বিকাশে বা মনুষ্যত্ব বিকাশে অনেক বেশি সহায়ক। ছেলেপেলেদেরকে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ সৃষ্টি, আলোকিত মানুষ হওয়ার জন্য দেশপ্রেম, এটা খুবই অপরিহার্য। আর এটা ডিপেন্ড করে একটা শিক্ষা ব্যবস্থাপনার উপরে। ওই দিক থেকে আমরা বলবো ইনশাল্লাহ আমাদের স্কুলে এই ছাত্রদের জন্য এগুলা খুব ভালো সুযোগ রয়েছে। আমাদের যে সম্মানিত আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব M.A. কাইয়ুম স্যার, উনি আমাদের স্কুলের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা করে দিয়েছেন। এই যে রিসেন্টলি আমাদের বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, যারা গরিব মেধাবী স্টুডেন্ট তাদের জন্য উনি একটা আর্থিক সহযোগিতার ব্যবস্থা রেখেছেন। যারা মেধাবী স্টুডেন্ট তাদের আর্থিক সহযোগিতার উনি একটা ব্যবস্থা করেছেন। এই স্কুলে শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও রয়েছে ব্যতিক্রমী সাফল্য। খেলাধুলা হোক কিংবা সাংস্কৃতিক চর্চা, সব কিছুতেই রয়েছে ছাত্রদের অংশগ্রহণ ও কৃতিত্ব। এখন আমরা শুনবো বাড্ডা হাই স্কুলের আরও একজন অন্যতম একজন টিচার, তার মুখে এই স্কুলের সম্পর্কে কিছু কথা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি আরিফুল ইসলাম, আমি অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার, বাড্ডা হাই স্কুল। স্যার, আপনার কাছে জানা থাকবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা একটু বরাবরই ইংলিশে দুর্বল থাকি স্যার। তো এই ইংলিশ থেকে বা ইংলিশের ভয় থেকে কেটে ওঠার জন্য আপনি কিভাবে স্টুডেন্টদের শিক্ষা দিয়ে থাকেন স্যার? আচ্ছা, আমি যেটা করি সেটা হচ্ছে বাচ্চাদেরকে, আপনারা তো জানেন যে বেসিক ইংলিশ বলতে একটা কথা আছে, আর বেসিক ইংলিশের সবচেয়ে কি ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড মিনিং শেখা। আপনাকে প্রতিদিনই কিছু না কিছু নতুন ওয়ার্ড মিনিং শিখতে হবে, যেটাকে বলা হয় রুট ওয়ার্ড। এই রুট ওয়ার্ডগুলো যদি আপনি ডেইলি ক্যাপচার করতে পারেন তাহলে ডে বাই ডে আপনার ইমপ্রুভমেন্ট হবে ইংলিশে। এবং সাথে সাথে আপনাকে মেক সেন্টেন্স শিখতে হবে। আর বেসিক গ্রামারের মধ্যে যে টেন্স রয়েছে, পার্টস অফ স্পিচ রয়েছে, এবং আপনার যে প্রিপোজিশনাল ওয়ার্ডগুলো রয়েছে, এগুলো যদি আপনি ক্যাপচার করতে পারেন তাহলে আপনার মেক সেন্টেন্স এবং এই বেসিক গ্রামার সব কিছু মিলে আপনার হচ্ছে ইংলিশে একটা ইমপ্রুভমেন্ট চলে আসবে অনায়াসে। এটার জন্য আপনাকে আর অত বেশি খাটাখাটি করতে হবে না। মানুষ যেমন বিভ্রান্ত ছড়া যে ইংলিশ তো অনেক হার্ড, আসলে এরকম কিছুই না। আপনি যদি কিছু ওয়ার্ড মিনিং শিখতে থাকেন প্রতিনিয়ত এবং সেটা দিয়ে মেক সেন্টেন্স শুরু করেন, তাহলে একদিন দেখবেন আপনি নিজেই অনেক কিছু পারতেছেন। হ্যাঁ, এখানে ভয়ের কিছু নাই। ধন্যবাদ স্যার। আর স্টুডেন্টদের উদ্দেশ্যে স্যারের যে কথাটা ছিল
বা এই কথাটা আপনারা যদি ফলো করেন অবশ্যই ইংলিশে খুব ভালো রেজাল্ট করতে পারবেন। সময়ের সাথে তাল মিলিয়ে বাড্ডা হাই স্কুল এগিয়ে যাচ্ছে ডিজিটাল শিক্ষার পথে। ভবিষ্যতে আরও আধুনিক, আরও উন্নত স্কুল গড়ার স্বপ্ন দেখছেন এই প্রতিষ্ঠান। এখন আমরা কথা বলবো এই ঐতিহ্যবাহী বাড্ডা হাই স্কুল এর সহকারী প্রধান শিক্ষক যিনি রয়েছেন তার সাথে, এবং তার মুখ থেকে মূল্যবান কিছু মতামত শুনবো। আপনাকে ধন্যবাদ। আমাদের এই বাড্ডা হাই স্কুলটি প্রতিষ্ঠিত হয় 1995 সালে। অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব ডক্টর এম.এ. কাইয়ুম সাহেব এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। তার অক্লান্ত পরিশ্রমে ধীরে ধীরে বিদ্যালয়টি আজকের আমাদের, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সুবিশাল খেলার মাঠ রয়েছে, আমাদের 3টি ভবন রয়েছে এবং আমাদের বিদ্যালয়টি পড়াশোনার জন্য অত্যন্ত সুন্দর একটা পরিবেশ রয়েছে। এবং এখানে বিশেষ করে আমাদের বিগত কয়েক বছরের ফলাফল আপনারা অনলাইনেও দেখতে পাবেন যে প্রায় আমাদের 100% শিক্ষার্থী সাফল্যের সাথে ফলাফল অর্জন করেছে এবং আমাদের GPA 5 প্রাপ্তির সংখ্যাও খুব ভালো এবং আমরা ধীরে ধীরে আরও সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি। স্যার, আমরা যেটা দেখতে পাই স্টুডেন্টদের মেধা সবসময় সমান থাকে না। তো যারা মেধাবী না বা একটু পড়াশোনায় পিছিয়ে আছে তাদের জন্য আপনারা কি কি ব্যবস্থা বা কি স্ট্র্যাটেজি অবলম্বন করতেছেন স্যার? হ্যাঁ, যারা একটু পিছিয়ে পড়া শিক্ষার্থী তাদেরকে আমরা শ্রেণীকক্ষে আলাদাভাবেই গুরুত্বের সাথে দেখি। এরপরও যদি কারো ঘাটতি থাকে পড়াশোনায়, তাহলে আমরা ছুটির পরে এদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করেছি, যেটা ওদের ফলপ্রসূ অনেকটা হয়েছে। বিশেষ করে গণিত এবং ইংরেজি এই সাবজেক্ট দুটো শিক্ষার্থীদের কাছে একটু কঠিন। এই দুইটা সাবজেক্ট আমরা ছুটির পরে যারা এখানে ঘাটতি থাকে আমরা ওইটা ওদের এক্সট্রাভাবে ক্লাস করিয়ে এটা ঘাটতিটা পূরণ করে নিচ্ছি আমরা আপাতত। স্যার, আমরা স্কুল, কলেজ, ভার্সিটি এখন অনেকে বলে থাকে এটা একটা ব্যবসার কারখানা, আর এটা বলার একটাই কারণ যেটা হচ্ছে আপনার কোচিং বিজনেসটা। তো আপনার স্কুল এই জায়গার থেকে কতটুকু দূরে আছে একটু যদি বুঝিয়ে বলতেন। না, আমাদের এখানে এই ধরনের ব্যবসার কারখানা বললে এটা সম্পূর্ণই ভুল। এই বিদ্যালয়টি যিনি প্রতিষ্ঠা করছেন ডক্টর এম.এ. কাইয়ুম সাহেব, এখানে তিনি যে তার গরিব এবং মেধাবীদের জন্য যে তার দুহাত প্রসারিত করে দিয়েছেন, যেটা আপনি দেখবেন যে ঢাকা শহরে অন্যান্য স্কুলের যে বেতন তার চেয়ে আমাদের বেতন কিন্তু অনেক কম এবং আমাদের ভর্তি ফি, সেশন ফি অনেক কম। এরপরও যদি কারো আর্থিকভাবে অসচ্ছল থাকে আমাদের স্কুল থেকে কেউ ভর্তি না হয় যাবে না। আমরা গেটের ভিতরে ঢুকলে আমরা যদি কেউ বলে যে স্যার আমার কাছে টাকা নেই, আমার এই সমস্যা, আমরা ওইটা বিবেচনা করে তাকে আমরা এখানে ভর্তি করাই। অভিভাবকরা বলে ভর্তির সময় যে স্যার এখানে কি বাধ্যতামূলক কোচিং আছে? না, আমাদের এখানে কোনো বাধ্যতামূলক কোচিং নেই এবং আমরা ওইভাবে চাপও দেই না। তারপরে স্টুডেন্টদের অতিরিক্ত দরকার, তখন আমরা বলি যে আপনি যার ভালো লাগে এখানে সাবজেক্ট টিচার আছে, আপনি বাসায় রেখে পড়াইতে পারেন বা স্যাররা বাসায় পড়ায় ওখানে পড়াইতে পারেন, কিন্তু বাধ্যবাধকতা নেই যে আমাদের এখানে কোচিং করাতেই হবে বা কিছু, এটা আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। যাই হোক, ধন্যবাদ স্যার। স্যারের মুখ থেকে আমরা মূল্যবান মতামত শুনতে পেলাম, যা গার্ডিয়ান এবং স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাড্ডা হাই স্কুল এটি শুধু একটি স্কুল নয়, এটি একটি ইতিহাস, একটি প্রজন্ম গড়ার গল্প। আমি মোহাম্মদ দারুল ইসলাম, প্রধান শিক্ষক বাড্ডা হাই স্কুল। আমি 24 সালের 2রা নভেম্বর এখানে জয়েন করছি আর কি। এখানে যোগদান করার পরেই আমি স্কুলের যে ইতিহাস দেখলাম, অনেক ইতিহাস বিজড়িত এই স্কুলটা। এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে 1995 সালে। সে সময় অত্র এলাকার জনগণের নেতা এবং সকলের আস্থাভাজন ডক্টর এম.এ. কাইয়ুম, তিনি এলাকাবাসীর সকলকে নিয়ে এই স্কুলটা প্রতিষ্ঠা করেন। তিনি দেখেন যে এখানে কিছু অভিভাবক বা কিছু এলাকাবাসী আছে যারা অনেক টাকা ব্যয় করে লেখাপড়ার ব্যয়ভার বহন করতে পারছে না। এটা মাথা নিয়েই এই বাড্ডা মধ্য বাড্ডায় একটা স্কুল প্রতিষ্ঠা করেন 1995 সালে। তারপরে প্রথম থেকে ছিল টিন সেট, সাইডে লেক ছিল, কপি ক্ষেত ছিল। এখানে ডক্টর এম.এ. কাইয়ুম উদ্যোগ নিয়েছে বলেই এই স্কুলটা হয়েছে। তার পাশাপাশি এলাকাবাসী তাকে সার্বিক সহযোগিতা করছে, যার কারণে স্কুলটা একটা এখন পরিপূর্ণ স্কুল রূপে প্রতিষ্ঠিত লাভ করছে। এই অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যিনি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন 1995 সালে এলাকাবাসীকে নিয়ে, তখন
ওনার একটা ইচ্ছা ছিল যে এই স্কুলটাকে একটা মডেল স্কুল তৈরি করতে, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে তার এই দেশে থাকা ছিল না, দেশের বাইরে যেতে হয়েছে বাধ্য হয়ে, যার কারণে দীর্ঘদিন একটা গ্যাপ ছিল। এই গ্যাপটা থাকার কারণে ওনার যে ইচ্ছা ছিল ডক্টর এম এ কাইয়ুম মহোদয়ের, সেটা পূরণ হয়নি। 2024 সালের 5 আগস্টের পরে তিনি দেশে আসেন। তখন ওনার সাথে যখন আমি সাক্ষাৎ করি, তখনই স্কুলের প্রতি যে তার মায়াগাথা বা প্রাণ টানে এটা দেখে বোঝা গেছে। এবং প্রথমে যে তাকে ওনাকে এখানে আমন্ত্রণ জানাবো কিভাবে আনা যায়, তখন একটা পরিকল্পনা করলাম। স্কুলের বয়স প্রায় 30 বছর, তো 30 বছর পূর্তি একটা অনুষ্ঠান করা যায় কিনা। ওনার সাথে আলোচনা করার পরে তিনি বললেন না, এটা করতে পারেন, এটা ভালো দিক। তখন এই স্কুল থেকে এই বিগত সালে যারা এসএসসি পাশ করে গেছে, বিশেষ করে যারা এই এলাকায় আছে স্থানীয় এবং এই স্কুলের মঙ্গল কামনা করে, এরকম তাদের সাথে পরিচিত হলাম এবং তারাই নিজ উদ্যোগে আর কি বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে এবং আমরা 30 বছর পূর্তি একটা অনুষ্ঠান সাফল্যের সাথে করতে সক্ষম হই এবং তিনি এখানে এসে উপস্থিত ছিলেন। সেখানেও তার কথা ওনার কথায় আসছে একটাই, যে আমি যে আশা নিয়ে এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিলাম, স্কুলটা সেই জায়গায় নেই। এবং আমাকে উদ্দেশ্য করে বলেছিল যে পরবর্তীতে, এখন তো তিনি দেশে আছেন, এবং পরবর্তীতে যেন এই স্কুলটা বাড্ডা তথা ঢাকা উত্তরের একটা মডেল স্কুল তৈরি হয়, সে ব্যাপারে উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন এবং পদক্ষেপ নিচ্ছেন, অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং ডে বাই ডে এটা উন্নতির দিকে যাচ্ছে। আমরা আশা করছি অদূর ভবিষ্যতে এটা একটা মডেল স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হবে বাড্ডা তথা ঢাকা উত্তরের মধ্যে। এমপিওভুক্ত যে সকল স্কুল আছে সারা বাংলাদেশে একাডেমিক কার্যক্রম সরকার কর্তৃক নির্ধারিত যেগুলো আছে সেটা একই চলে, কিন্তু কিছু কিছু স্কুলের তাদের নিজস্ব কিছু পদ্ধতি চালু রাখে, যেটা লেখাপড়ার মান উন্নয়নের জন্য। তদ্রূপ আমিও চালু করছি এবছর থেকে তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং সপ্তাহে সাংস্কৃতিক, যেটাকে বলা হয় কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, এবং নুরানি শিক্ষার পাশাপাশি নীতি নৈতিকতা শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। এর জন্য আলাদা একটা ধর্মীয় শিক্ষক নিয়োগের কথা প্রতিষ্ঠাতা মহোদয় বলেছেন এবং এটা আমরা নিয়েছি। এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মানসিক এবং নৈতিক শিক্ষার জন্য, যেটা একটু আগে বললাম, একজন ধর্মীয় শিক্ষক নেওয়া হয়েছে, যেটা তারা নুরানি শিক্ষা দিবে এবং নীতি নৈতিকতা শিক্ষা দিবে। শুধু এটার জন্যই তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং নির্দেশনায় ডক্টর এম এ কাইয়ুম মহোদয় তিনিই নির্দেশনা দিয়েছে এবং তার নির্দেশনায় এটা নেওয়া হয়েছে। এছাড়াও আমরা অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক নিয়ে প্রতি মাসে আমরা একটা সভার আয়োজন করি, যেখানে তাদের মানসিক, নৈতিক এবং লেখাপড়ার মান উন্নয়নের জন্য আলোচনা হয়ে থাকে। এখানে আমাদের বিদ্যালয় থেকে কি কি ত্রুটি আছে এবং অভিভাবকদের কোথায় ঘাটতি আছে এবং শিক্ষার্থীদের কোথায় ঘাটতি আছে, শিক্ষকদের কোথায় ঘাটতি আছে, এগুলা আমরা ত্রিমুখী একটা আলোচনা এবং সমালোচনা করি। তারপরে এটার একটা সারবস্তু কি হয়, পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেটা আমরা প্রতি মাসেই এরকম একটা আয়োজন করে থাকি। সরকারি পরিকল্পনা, সরকারি থাকে যদি আর্থিক বা অন্যান্য সহযোগিতা পাওয়া যায় থাকে, তাহলে আমার ব্যক্তিগত পরিকল্পনা, এখানে কিছু শিক্ষার্থী আছে যে শিক্ষার্থীগুলা তাদের অভিভাবক সকালে যায়, সন্ধ্যায় আসে কিংবা রাত্রে আসে, সেটা বড় কথা না, তারা কোনো খোঁজ খবর রাখে না তার সন্তানের। সেক্ষেত্রে যদি তাদের জন্য একটা হোস্টেল করে দেওয়া হয় আলাদাভাবে এবং আমাদের বিদ্যালয় থেকে শিক্ষকদের দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তারা এখানে পড়বে এবং যেগুলা তার অসুবিধা বোধ করবে, যে বিষয়গুলা, সেই বিষয়ের শিক্ষক থাকবে এবং তাকে তখনই এই বিষয়ে শিক্ষা দিবে। সত্য কথা বলতে আগে যে শিক্ষা ব্যবস্থাটা ছিল এটা অন্যরকম হয়ে যায় কথাটা, তারপরে সত্য কথা তো সত্য কথাই বলতেই হয়। করোনা গেছে 2 বছর, তারপরে নতুন কারিকুলাম, আমরা কি করব আর কি করব না, শিক্ষার্থীরা কি করবে আর কি করবে না, অভিভাবক কি করবে, তাদের হাতে একটা ডিভাইস দিলাম, মোবাইল, আমরা একটা অন্ধকারের মধ্যে ছিলাম। কিন্তু আমরা অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীর মিটিং করছি, আমরা বলছি ভালো, আমি নিজেই বলছি ভালো, কিন্তু আসলে সরকারি নির্দেশনা ছিল এটা আসলে ভালো শিক্ষা ব্যবস্থা নয়। সেখান থেকে বের হওয়াটা আমাদের খুব কষ্টকর। এখন পর্যন্ত যে মোবাইলটা আমরা ধরিয়ে দিচ্ছি শিক্ষার্থীর হাতে, সেই মোবাইলটা কোনো অভিভাবক, সকল অভিভাবক সাহস করে নিতে পারছে না, যা লেখাপড়া থেকে তাদেরকে বিমুখ করছে। মোবাইল থেকে বই আনার জন্য এখন যে শিক্ষা ব্যবস্থাটা আসছে অনেকটাই পরিবর্তন হচ্ছে, যেহেতু 1 বছর হয়নি আর কি, বিগত পরীক্ষার মতো পরীক্ষা হয়েছে। এখানে শিক্ষার্থীরা বুঝছে যে আসলে লেখাপড়া ছাড়া পরীক্ষার হলে গেলে পাশ করা যাবে না, সেখানে তারা লেখাপড়া করছে এবং আমরা ঘন ঘন করে মিটিং করছি এবং অভিভাবককে, শিক্ষার্থীকে বোঝাচ্ছি যে আসলে এখন যে শিক্ষা ব্যবস্থাটা, তোমাকে পড়া লাগবে, বুঝতে হবে, তবেই তুমি ভালো ফলাফল করতে পারবে। আর যদি লেখাপড়া না করো তাহলে কারুর দেখে লেখে অথবা খাতায় প্রশ্নের সাথে মিল নাই এরকম কথা লিখলে নাম্বার পাওয়া যাবে না।
পরীক্ষায় ফেল করি। এই স্কুলের প্রধান হিসাবে আমি 2 বছর অতিবাহিত হচ্ছে। আমার প্রথম যেখানে অনুপ্রেরণার জায়গা অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মহোদয়, তিনি আমাকে সার্বিক সহযোগিতা করছেন। এখানে বড় একটা শেল্টার আমি পাচ্ছি, যার কারণে আমি এই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে সামনে ভালো একটা স্কুল করার চেষ্টা করছি এবং পারবো ইনশাল্লাহ সার্বিক সহযোগিতায়। এবং এলাকাবাসী আমাকে সহযোগিতা করছে, যারা আসছে আমার যে পজিটিভ দিকগুলা আমি অ্যাপ্লাই করছি স্কুলে, সেগুলোকে তারা সাধুবাদ জানাচ্ছে। আমার বিশ্বাস যে এই স্কুল উন্নত হবে এবং এই স্কুলটা এমন একটা প্লেসে আছে, চতুর্দিকে রাস্তা, একটা খুব মনোরম একটা পরিবেশ, যার কারণে আমি এই স্কুলে একজন প্রধান শিক্ষক হিসাবে খুব আনন্দিত। শিক্ষার্থী এবং অভিভাবকদের আমার বার্তা একটাই, একজন অভিভাবক তার কর্মজীবনে কাজ করবে, এটাই স্বাভাবিক। কেউ ব্যবসা করবে, কেউ চাকরি করবে, এটাই স্বাভাবিক। আমি সকালে গেছি, সকালে যাওয়ার পরে রাত 12টায় আসছি। আসার পরেও যদি তার সন্তানটাকে তিনি জিজ্ঞেস করে যে আজকে তুমি স্কুল গেছো না স্কুল যাও নাই, আচ্ছা স্কুল গেছো, কি কি পড়া দিয়েছি, তুমি পেরেছো কিনা, খাতাটা চেক করা। আমরা ডায়েরি ইউজ করি, এই ডায়েরিতে তার পড়াটা আছে কিনা, পড়াটা সে পেরেছি কিনা, কিংবা তার ক্লাস টিচারের ফোন দেওয়া অথবা আমাকে ফোন দেওয়া, এটা অভিভাবক করতে পারে। এবং যারা শিক্ষার্থী আছে, যদি প্রতিদিন তারা বিদ্যালয়ে আসে এবং যেটুকু পড়া দেয়, প্রতিদিনের পড়াটা প্রতিদিন যদি তারা কমপ্লিট করে, তাহলে তারা ফেল করবে না এবং খুব ভালো ফলাফল করবে। এবং আমাদের বিদ্যালয়ে বিষয়ভিত্তিক পর্যাপ্ত পরিমাণে শিক্ষক আছে এবং নেওয়ারও পরিকল্পনা আছে, যেগুলো ঘাটতি আছে। এই যে পদক্ষেপগুলো, পজিটিভ যে দিকগুলো, এগুলা তুলে ধরলে যারা অনেকেই জানে না, এখানে বাড্ডাবাসী বলতে যারা এখানে জন্মস্থান যারা আছে তাদেরকেই আমি বোঝাচ্ছি না। এখন কেউ হতে পারে অন্য জায়গা থেকে এসছে, এখানে ভাড়া থাকে, অথবা কেউ ফ্ল্যাট কিনছে, অথবা পরে জায়গা কিনছে, সে এখন বসবাস করে। আমি সবারই উদ্দেশ্যে বলছি আর কি। অর্থাৎ এই যে প্রোগ্রামটা করতেছেন আপনারা, অনেকে কালকে বা 2 বছর আগে কিংবা 1 মাস আগে নিছে, এখানে ভাড়া নিছে অথবা ফ্ল্যাট কিনছে, তারা জানেই না এখানে কোন শিক্ষা প্রতিষ্ঠানটা, লেখাপড়ার মান কেমন, পরিবেশটা কেমন। আপনাদের প্রোগ্রামের মাধ্যমে তারা জানতে পারবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এবং উপকৃত হবে। আপনারা যে এই কার্যক্রমটা করছেন, এই কার্যক্রমের যে যে দিকগুলো তুলে ধরছেন, দিকগুলোর সাথে আরও পরিধি বাড়ানো যায় কিনা, ভালো দিকগুলা, এবং এটার মাধ্যমেই আপনাদের পরিচিতি শুধু এই এলাকার না, ঢাকা উত্তরের অথবা বাংলাদেশের একটা ভালো একটা অবস্থানে যাবে এবং উপকৃত হবে। এবং আপনাদের এই কার্যক্রম উত্তর সমৃদ্ধি কামনা করছি। এই ছিল বাড্ডা হাই স্কুল নিয়ে আজকে আমাদের ডকুমেন্টারি। সাথে ছিলাম আমি এমএস রাজ। এরকম আরও সুন্দর সুন্দর ডকুমেন্টারি বা সামাজিক ভিডিও দেখতে যুক্ত থাকুন আমাদের বাড্ডাবাসী গ্রুপ, বাড্ডাবাসী পেজের সাথে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।